মাই গড, ये কি রাস্তা! আপনাদের মতো আমি নিজেও অবাক, পাকিস্তান যে এত বেশি সুন্দর আমি কল্পনাও করি নাই। আজকে রাইড করেছি কারাকোরাম হাইওয়েতে, যা পৃথিবীর বুকে ভয়ঙ্কর রাস্তা নামে পরিচিত। তার সাথে সাথে গিলগিট বালতিস্তানের রাস্তায় রাইড করেছি, বরফ ছুঁয়ে দেখেছি, বিশাল পাসও আজকে আমরা অতিক্রম করেছি। সেই সাথে পাহাড়ি ভয়ঙ্কর রাস্তায় 350 কিলোমিটার টোটাল রাইড কমপ্লিট করেছি। গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম খাগান। আমরা গতকালকে রাইড করে খাগান পৌঁছে গেছিলাম, আপনারা দেখছেন নিশ্চয়ই। লাস্ট ব্লগ যদি না দেখে দেখেন তাহলে কানেক্টেড হইতে পারবেন। এখানে মোটামুটি শীত ছিল, রাতে গোসল করতে পারি নাই, তাই সকালে উঠে আগে গোসল করছি। আর আমি গোসল না করে আসলে থাকতে পারি না। এখন হচ্ছে রেডি হইতে হবে ভাই, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা সামনে আছে, সেটা সহ্য করতে হবে। টাইমটা আপনাদেরকে বলা হয় নাই, 8:58, মানে 9টার দিকে এখান থেকে বের হচ্ছি। বের হওয়ার কথা ছিল 8টায়, বাট 1 ঘন্টা লেট। গার্ড পরাটাও একটা ব্যাপার হয়ে গেছে। আগে ছিল হচ্ছে জ্যাকেট ট্যাকেট টাইম লাগতো না, বাট জ্যাকেট আর ক্যারি করি নাই। ওকে, লাস্ট জুতা পরে ফেলছি, গার্ড পরে ফেলছি, সব কিছু একদম 100% ওকে। আর যে হোটেলটাতে ছিলাম এটার ভাড়া তো আপনারা কালকে দেখেছেনই, মাত্র 2000 রুপিতে এখানে থেকেছিলাম। আর আজকে স্টার্ট করতেছি এক ভাইয়ের সাথে। হ্যালো ভাই, কেমন আছেন? ভাইয়া হচ্ছে লাহোর থেকে কালকে রাইড করে আসছে। কিতনা কিলোমিটার রাইড কিয়া কাল আপনি? 600। আমি মাত্র 250 কিলোমিটার রাইড করছি, আর উনি 600 কিলোমিটার রাইড করে ফেলছে একলাই কিন্তু। এবং ওনার ফ্রেন্ডরা হচ্ছে সামনে আছে, ওখানে তার সাথে। আপকা ফ্রেন্ড হে ইধার? নারায়ণ মে হে। আপকা এজ কিতনা হে আবি? 60 বছর বয়সে সে এই বাইক নিয়ে বের হয়ে গেছে এবং এইভাবে রাইড করতেছে এবং একা একা রাইড করতেছে। তো আমরা আপাতত একসাথে বের হব। চলেন, অলমোস্ট রেডি, জাস্ট বাইকটা স্টার্ট দিব। তাহলে ফাইনালি বিদায়। সব কিছু নিয়ে নিছি নাকি দেখি। রাতে ঠান্ডা পড়ছিল ভাই, কম্বল গায়ে দেওয়া লাগছে। গতকালকে রাইডে ডিসিএসের রেনকোটটা বেশ ভালো কাজে দিছে। কি লোকেশন থেকে রাইড শুরু হচ্ছে, হ্যাঁ দেখছেন কই ছিলাম আমরা? এটা হচ্ছে লোকেশন আর এটা হচ্ছে হোটেল। বেশ ভালোই ছিল। বিসমিল্লাহির রহমানির রহিম বলে যাত্রা শুরু করতেছি। আর বিদায়। হোটেল কি হোটেলে ছিলাম নামটা বলতে পারলাম না, উর্দুতে লেখা, এই জন্য সরি। ও ভালো কথা, আপনাদেরকে তো বলা হয় না, এখানে মোটামুটি রাতের বেলা নেটওয়ার্কের বাইরেই ছিলাম। যে সিমটা আমার কাছে ছিল এটা নেটওয়ার্ক নাই। আবার এখানকার পাহাড়ি অঞ্চলের সিম কিন্তু আলাদা। আমার কাছে যদিও 2টা সিমই ছিল, বাট এখানে আমার যে সিমটা ওইটার নেটওয়ার্ক ছিল না। এখন ওয়েদারটা আল্লাহ আল্লাহ করে যদি ভালো থাকে তাহলে সব কিছু ভালো। আমরা আমাদের ফার্স্ট পাকিস্তানের টানেল পেতে চলেছি, যেটা হচ্ছে সুখী কিনারি টানেল। অলমোস্ট 1/2 কিলোমিটার, ছোট টানেল। জীবনে অনেক টানেল গেছি, অনেক বড় বড় টানেল গেছি, তো 10 কিলোমিটার টানেলও আমরা অতিক্রম করছি। এক্সিট নিয়ে নিলাম। টানেল থেকে বের হইলেই দৃশ্যটা দেখতে আসলে অনেক সুন্দর লাগে। ও, পাহাড়ের কয়েকটা লেয়ার পড়ে গেছে। ও, এখানে পানিটা তো অনেক সুন্দর, ড্যাম দেওয়া আছে ওখানে। ওয়েলকাম টু নারান। গতকালকে আসলে এখানে আসার কথা ছিল, তো 1 ঘন্টা ধরে আমরা এই নারানের কাছাকাছি চলে আসলাম। 1 ঘন্টা না, ঠিক 40 মিনিট রাইড করছি। চালাইছি খুব অল্প, হয়তো পেট্রোল নেওয়ার পরে 100 কিলোমিটারও রান করি নাই। তারপরে আমরা পেট্রোল নিয়ে নিব, তবে তার আগে আমাদের ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে হবে। তো ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করে নেই।
ইঞ্জিন অয়েল এতক্ষণ যা চালাইছি এটা তো আসলে আমি জানি না কি ইঞ্জিন অয়েল ছিল, বাট এখন মোবিলের ইঞ্জিন অয়েলটা দিয়ে দিব, যার ফলে আমি পারফরমেন্সটা আসলে বুঝতে পারবো বা আমি নিশ্চিত পারফরমেন্স পাবো মোবিল থেকে ইনশাল্লাহ। বোতল চ্যাপটা করে ফেলছি, সেফটির জন্য আবার পলিথিন দিয়ে রাখছি। এই যে ইঞ্জিন অয়েল চেঞ্জ করব, বাট ইঞ্জিন অয়েল চেঞ্জ করার সময় আর একটা সমস্যা ধরা পড়ছে, যেটা হচ্ছে আপনার এই যে চেইন কভারটা থেকে একটা আওয়াজ আসতেছে। তো ভাবলাম চেইন কভারটা একবারে অ্যাডজাস্ট করে নেই, নাহলে আবার কোথায় কি সমস্যা হয়, বাকি যা টুকটাক সমস্যা আছে ওগুলো একবারে সলভ করে নিচ্ছি। আর বাইক সার্ভিস করতে করতে এখানে আমি লুকিং গ্লাসটা চেঞ্জ করার জন্য খুঁজতেছিলাম, বাট মোটামুটি রিমোট এরিয়াতে চলে আসছি, তাই পসিবল হবে না। এই ভাঙা লুকিং গ্লাস নিয়ে আমাকে 10 দিন রাইড করতে হবে। অ্যান্ড ইঞ্জিন অয়েল চেঞ্জ করা শেষ, বাইকও স্টার্ট দিয়ে দিছি। অ্যান্ড এরকম একটা লোকেশনে সার্ভিস সেন্টারে সার্ভিস করা, পাম্প থেকে তেল নেওয়া, মানে সব কিছুই একটু এক্সাইটিং লাগে। জাস্ট পিছনে দেখেন যে ভিউটা, অসম্ভব সুন্দর ভিউয়ের সাথে সাথে এতক্ষণ এনজয় করলাম এই সার্ভিসটা। তবে বাইক ঠিক থাকা খুবই জরুরি, যেটা ঠিক রাখার ট্রাই করতেছি ইনশাল্লাহ। ফিউল নিয়েছি একবারে, ক্যামেরা অন করার আগেই একদম ফুল করে নিছি। আবার প্রায় 800 রুপির মতো গেছে। এই ডিসিএস এর অকটেন বুস্টারটা দিয়ে দিলাম, যেহেতু তেল ফুল করেই নিছি। তো ভাইয়ের ফ্রেন্ডের জন্য একটু ওয়েট করবে এখানে, আমি একটু সামনে এগিয়ে যাই, ড্রোন শটগুলো নিয়ে নিতে থাকি, ভাইয়া পিছিয়ে আসতে থাকুক। তো ঠিক আছে, ফির মিলতাও। আচ্ছা, আপনাদেরকে তো বলা হয় নাই, আজকে আমরা একটা পাস অতিক্রম করব, যেটা পাকিস্তানের সবচেয়ে বড় পাস কিনা আমি জানি না, বাট আমার রুটের সবচেয়ে বড় পাস আমি অতিক্রম করব, প্রায় 17 না 18 হাজার ফিট ওপরে। ছোটোখাটো ওয়াটারফল আছে, ছোটোখাটো বলতে ভালোই বড়, একদম উপর থেকে আসছে। দেন এই যে নিচে এসে এখানে সবাই এনজয় করতেছে, আর ওয়াটারফলের পাশেই হচ্ছে ওয়াটার ক্রসিং। চলো পাউচা করে ওয়াটার ক্রস করে দিলাম। সো এখানে যেটা হয়, আপনার রাতে কিন্তু ঠান্ডা থাকে প্রচণ্ড পরিমাণে, যেরকম আমি কম্বল গায়ে দিয়ে ঘুমাইছিলাম, অথচ এখন বাইরে এসে মনে হচ্ছে না এত ঠান্ডা না, আবার রোদ চলে গেলে আবার ঠান্ডা লাগে। মানে এখানে ব্যাপারটা হচ্ছে পুরা অন্যরকম। তবে একটা জিনিস সমস্যা হচ্ছে, পাহাড়ের মাঝখান থেকে সূর্য যখন বের হচ্ছে হঠাৎ করে চোখে লাগতেছে, তখন সমস্যা হচ্ছে। তো চিন্তা করতেছিলাম সানগ্লাস পরে নেই, পরে চিন্তা করলাম ও সানগ্লাস পরা লাগবে না, তো আমার হেলমেটেই তো এই যে সানভাইজার আছে, যেটা এই যে এখন নামায় দিলাম। অ্যান্ড বেশ ভালো একটা সানভাইজার, এই সানভাইজার পরে সানের দিকে তাকানো যাচ্ছে, কোনো সমস্যা হচ্ছে না। ওই যে গ্লেশিয়ার্স থেকে দেখেন আস্তে 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 পানি গলতে 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 এই যে এখানে চলে আসছে। কিরে ভাই, এই পানিটা কি কেন মারতেছে এখানে? আবার চলে আসছে, আমাকে আস্তে আস্তে যেতে হবে। ও মাই গড, ও মাই গড, ও মাই গড, ও মাই গড, এ হে 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 হে, মোজার মধ্যে এবার পানি চলে গেছে। এখানে বরফ ছুঁয়ে দেখার একটা অপরচুনিটি আছে, মানে আমরা উপরে চলে আসছি তো মোটামুটি বরফ এখানে আছে। একটু বরফ না ছুঁইলে ভালো লাগবে না, ঠিক আছে? এই যে বরফ, সবারই আর কি বরফের প্রতি একটা লেগে গেছিল। এখনই আমি খেয়াল করি নাই, উনিও হর্ন দেয় নাই, আমারই ভুল এটা। এখনই তো একটা গাড়িতে স্ক্র্যাচ ফেলে দিছিলাম, বেশ ভালো টাকার একটা জরিমানা হয়ে যাইতো। যাই হোক, এই ধরনের ভুল করা যাবে না। এই যে বরফ দেখে অতিরিক্ত এক্সাইটেড হয়ে গেছি, এটাও করা যাবে না। ওরে ভাই, এত সুন্দর জায়গা, সেই লাগতেছে। এই জায়গাটা দেখে মনে হচ্ছে কোথায় জানি চলে আসছি। ও মাই গড, হোয়াট এ ভিউ, হোয়াট এ ভিউ। ভ্যালি ভিউ রিসোর্ট। আচ্ছা, এখানে একটা রিসোর্ট আছে। ওকে, একটা ফটো নিতে চাই আমি এখানে, এই রাস্তাটার সাথে বাইকটার সুন্দর একটা পিকচার।
সব পিকচারগুলো ইনস্টাগ্রাম আর ফেসবুকে আপলোড দিয়ে দিব, ডেসক্রিপশনে সব প্রোফাইলের লিঙ্ক পাবেন। আর যে জায়গাতে বর্তমানে পিকচারগুলো নিলাম, জায়গাটার নাম খাইবার পাখতুনখোয়া। পিকচার নেওয়া শেষ, আর এখন আবার এগিয়ে যাচ্ছি। তবে এই বাইক যখন 80+ যাচ্ছে আপাতত, তখন আর এটা কাজ করতেছে না। এই যে দেখেন, যখন অতিরিক্ত থ্রোটল দেওয়া হচ্ছে অলরেডি ধাক্কা দিচ্ছে, তার মানে আমরা বেশ কিছুটা উপরে উঠে গেছি। অক্সিজেনের অভাব হচ্ছে, যার ফলেও ফিউল বার্ন করতে পারতেছে না, এই জন্য এই ধাক্কাটা দিতেছে। আশা করি এটা আমাকে খুব বেশি প্যারা দিবে না। একটু টেনশন হচ্ছে, কারণ অল্প একটু উঠছি, এর মধ্যেই ধাক্কাধাক্কি কেন করতেছে আমি বুঝতেছি না। অন্য কোনো প্রবলেম তো পাই নাই, নিচের দিকেও কোনো প্রবলেম পাই নাই, বাইকটার খুবই স্মুথলি চলছে, সব কিছু ঠিক আছে। তার মানে হাইট গেইন হওয়ার ফলে এটা মূলত হচ্ছে আর কি। জোস জোস, যত সামনে আগায় যাচ্ছি তত ভিউ আস্তে আস্তে সুন্দর হচ্ছে। এই জন্য আসলে বেশি দেরি করতেছি না। আর আজকে আমাদের রাইড করতে হবে আসলে অনেক, কতটুকু করতে পারবো জানি না। আবার এই যে এত ঠান্ডা, বাবুসর টপ থেকে নেমে গেলেই আবার প্রচণ্ড পরিমাণে গরম, একদম করাচি তারপর ইসলামাবাদে যেরকম গরম, এরকম গরমই নাকি পড়বে। তাহলে তো প্যারা হয়ে যাবে। এটা একটা অসুস্থ হওয়ার মতো ওয়েদার, মানে একবার ঠান্ডা একবার গরম। ও ভাই, এ কি ভাই, ভাই গর্ত থাকিস না। ওকে ওকে, বাঁচিয়ে গেছি। পিচি ছেলেটা বলতেছে বাম দিয়ে কেন আসলো না, আমি তো আসলে বুঝতে পারি না, ঢুকাই দিছি আগেই। এই ছোটোখাটো ভুলগুলোর কারণে মেন সমস্যা হয়। আর যেহেতু অক্সিজেনের অভাব হবে, তো আমাকে যেটা করতে হবে, বাবুসার টপ বা এখন থেকে বেশি লাফালাফি ঝাপাঝাপি করা যাবে না, তাহলে আমার নিজেরও অক্সিজেনের অভাব পড়বে। যেরকম ফুয়েল বার্ন করতে পারতেছে না বাইক, সেরকম আমিও অক্সিজেন না নিতে পারলে ব্যাস হার্ট পাম্প করতে পারবে না। যত যাচ্ছি তত ভাল লাগতেছে। আর একটা জিনিস আপনারা তো বুঝতেই পারতেছেন, আজকে থেকে বা আস্তে আস্তে এই যে সবুজ কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে। হ্যাঁ, আমরা একদম ধূসর বালু মরুভূমি ওইদিকে যাব একটু পরেই, হয়তোবা আজকে হয়তোবা কালকে, আমি জানি না আসলে কোথা থেকে এটা শুরু, বাট আজকে হয়তো কিছুটা কারাকরম হাইওয়েতে রাইড করা হইতে পারে। লেটস সি, আমরা আসলে কতদূর যেতে পারি জানি না। আর আমি কোনো টার্গেট রাখি না, জাস্ট মেইন টার্গেট হচ্ছে এক্সপ্লোর করা, পাকিস্তানটা এক্সপ্লোর করব, যেখানে গিয়ে আর কি ঠেকে ওইখানে যেই বসে থাকবো, কোনো প্যারা নাই। জানেনই তো আমি বাংলাদেশে ট্যুর করি আর বাইরে ট্যুর করি, আমার কিন্তু কোনো স্পেসিফিক প্ল্যান থাকে না। এটাই হচ্ছে আমার সবচেয়ে মজার বিষয়, মানে আমার ট্যুরের। ওকে ওকে ওকে, রিল্যাক্সে আমরা বেশ ভালো উপরে উঠছি আবারও। দেখেন, ওই দেখেন আস্তে আস্তে সবুজ যে হারিয়ে যাচ্ছে সেটার নমুনা দেখেন। ওই যে দূরের পাহাড়, বরফ দিয়ে এটা কি বানাইলো, ও মাই গড, জোস হয়েছে তো। ও ভাই, মানুষ ক্রিয়েটিভ, পাকিস্তানের মানুষ প্রচণ্ড পরিমাণে ক্রিয়েটিভ। অ্যান্ড বরফের ওগুলো বাইর করে ঠান্ডা করার জন্য রাখছে। বাহ বাহ, অনেক বাইকার দেখি রাইড দিতেছে। হ্যাঁ, জোস জোস। আচ্ছা, ওয়েলকাম টু লুলুসার। লুলুসারে একটা লেক আছে, এই এত ওপরে, কত উপরে এক্স্যাক্টলি ওখানে গেলে বলতে পারবো আপনাদেরকে। অ্যান্ড ওপরের লেকগুলো একটু জনপ্রিয়ই হয়। আমরা কিন্তু আসলে অনেক উপরে আছি, অনেক উপরে, অলরেডি মেবি 13,000 or 10,000 এরকম কিছু একটা হবে আর কি। পিছনে লেখা দেখলাম বাট পড়তে পারলাম না। ও ভাই, what a view man, ওয়াও। অলরেডি সুন্দর একটা লেক পেয়ে গেছি। এটাই কি লুলুসার লেক? কিন্তু না, এখনো কোনো কিছু দেখি নাই, মানে কোনো সাইনবোর্ড দেখি নাই। সো মেবি এটা না, বাট পানি এত ব্লু ভাই, ও মাই গড, জাস্ট ওয়াও 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 লেক। এখানে আবারও একটা ফটো নিয়ে নিই। ওকে ওকে ওকে, এখান থেকে আশা করি ভালো যাইতে, তো এখান থেকে মন চায় না, তারপরেও যাইতে হবে, আগাইতে হবে। আরও অনেক রাস্তা আছে এবং এর থেকে আরও সুন্দর সুন্দর জায়গা আছে। ও মাই গড, এত সুন্দর পানি, এত সুন্দর লেক, একদম ফুল ব্লু, ফুল ব্লু।
এইটাই মেবি লেক, যেটার উদ্দেশ্যে আমরা আসলে আসছি। আবার আমরা চক্রাকার গতিতে উপরে ওঠা শুরু করছি। এই যে একবার ডানে একবার বামে, এভাবে করে করে বেশ কিছুটা উপরে আবার আমাদেরকে যেতে হচ্ছে। যত উপরে যাচ্ছি তত বাইকের পাওয়ার লস করতেছে, এটাই হচ্ছে সমস্যা। এফআই ইঞ্জিন হইলে কিন্তু এই সমস্যাটা আর হয় না। এফআই ইঞ্জিনে ফিউল বার্ন করে ফেলে, প্যারা হয় না, আর ফিউলও বেশি নষ্ট হয় না। কিন্তু এটা পাহাড়ে গেলে ফিউলও নষ্ট হয়, আবার বার্নও করতে পারে না। এই কারণে পিছন দিয়ে ধোঁয়াও বের হয়ে যেতে পারে অনেক ক্ষেত্রে। ইঞ্জিনের উপরে ভালো পরিমাণে স্ট্রেস পড়ে। ও বরফগুলা ময়লা না হইলে দেখতে সুন্দর লাগতো আর একটু। মাশাআল্লাহ, কি সুন্দর দৃশ্য রে ভাই। এটা একটা ভ্যালি অ্যান্ড এখানে ও গরু আছে, ইয়াক টাইপের আর কি। এগুলা তো পশম দেখতেছে অত বেশি না, যেরকম সেরকমই পশম আছে। তবে আমরা এখনও টপ থেকে প্রায় 15-20 কিলোমিটার দূরে আছি মনে হয়। হ্যাঁ, 15 কিলোমিটার অলমোস্ট দূরে আছি। রে বাইকে পাওয়ার পায় না এই ভিউ দেখলেই হবে, পাওয়ার দরকার নাই আসলে। এত সুন্দর একটা ভ্যালিতে যদি ড্রোন শট না নেই তাহলে কি হবে? ও মাই গড, লুক অ্যাট দিস। শট নিতে গেলে ভাই বোঝা যায় যে এই পাহাড়গুলা কত বড় বড়। মানে এক একটা পাহাড় মিনিমাম 1.5 থেকে 2 কিলোমিটার। ড্রোন শট না নিলে এটা বোঝা যাইতো না। ড্রোনে তো মাপা যায় আসলে এরিয়া কতটুকু থেকে কতটুকু গেলাম, তখন বোঝা যায়। আর দেখছেন তো, মাইনাসের জ্যাকেট পরে নিছি, ভিতরে ইনার গ্লোভস পরে নিছি, দেন সব কিছু রেডি করে নিছি, কারণ বাবুসর টপ আর মাত্র 5 কিলোমিটার। সো এখানে মাইনাস ডিগ্রি থাকতে পারে, বাট দুপুরে 1টার মধ্যে আসছি তো, টানার রোদ আছে, একটু সারভাইভ করা যাবে। আর এখানে কথা একটু কম বলার ট্রাই করতে হবে, আর দৌড়াদৌড়ি হাঁটাহাঁটি একটু কম করতে হবে, কারণ টপে অক্সিজেন লেভেল অলওয়েজ কম থাকে। অ্যান্ড অক্সিজেনের শূন্যতা দেখা দিলে মাথা ঘুরবে, মাথা চক্কর দিবে। তো আমি চাচ্ছি না সেটা হোক। দেখেন ওর শ্বাসকষ্ট শুরু হয়েছে, টের পাচ্ছেন আপনারা? কী রে ভাই, এখনও 3 কিলোমিটার বাকি, এখনই এরকম করবি নাকি? 3 কিলোমিটারটা যাইতে দে। আরে 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 আরে, ও তো মারা যাবে মনে হচ্ছে, শ্বাসকষ্ট এত পরিমাণে হচ্ছে ওর। দেখেন দেখেন অবস্থা, দেখো অবস্থা, 2 গিয়ারেও চলতেছে না। কি হলো এর গাড়ির আবার? ভাই নষ্ট হোস না, আর যাই হোস, বেশ তাইলেই হবে। এইভাবে নিয়ে চল 3 কিলোমিটার, 2 কিলোমিটার, আর 2 কিলোমিটার। ওই যে কিরে, এই গাড়িও নষ্ট হয়ে গেছে, ওটাও নষ্ট হয়ে গেছে, এটাও নষ্ট হয়ে। কিরে ভাই, তুই শান্ত থাক, একদম রিল্যাক্সে যাবো আমরা, 10-20-এ যাবো, কোনো সমস্যা নাই, একদম আস্তে আস্তে। এভাবে আমি ওকে মানুষ করে নিয়ে যাই। দেখা হচ্ছে আপনাদের সাথে বাবুসার টপে। ফাইনালি উই রিচড অ্যাট বাবুসার টপ। টপে এসে আসলে মানুষজনের এত অ্যাক্টিভিটি করতে মন চায়। টপে তো আসলে অ্যাক্টিভিটি কম করাই ভালো। এন্ট্রি করাইতে যেয়ে আমার দম নিতে কষ্ট হচ্ছে ভাই। এখান থেকে একটু এইদিকে যাই, দেখি টপ ভিউ কেমন। আসলে সুন্দর আছে, খারাপ না। ও মাই গড, মেলা নিচে যাইতে হবে আমাকে এখন আস্তে আস্তে। যাক, নিচে গেলেই ভালো। নিচে যে জ্যাকেট খুলে ফেলবো। একটা ব্যাড নিউজ আছে, যেটা হচ্ছে নিচে যাওয়ার সাথে সাথে টেম্পারেচার নাকি, যখন একদম নিচে পৌঁছে যাব তখন টেম্পারেচার হয়ে যাবে অলমোস্ট 45 ডিগ্রি, একদম নিচে যখন চলে যাব। এটা আসলে আমার জন্য খুবই ব্যাড নিউজ, কারণ এইখানে এই ঠান্ডা, জ্যাকেট পরে আছি মাইনাসের, তাও ঠান্ডা লাগতেছে। ওইখানে গেলে 45। চলেন তাহলে আল্লাহর নাম নিয়ে আস্তে আস্তে নিচের দিকে যাই। আর বাইকে প্রেশার দেওয়া লাগবে না, বাইক এখন একাই নিচের দিকে যাইতে থাকবে। ওঠার সময় অনেকক্ষণ ধরে উঠলেও
নামার সময় একটুও টাইম দিল না, জাস্ট নামাইয়ে দিতেছে নামাইয়ে দিতেছে নামাইয়ে দিতেছে। দেখেন থ্রোটল মোটল ধরতেছি না, তাই 60+ 70+ স্পিড উঠে যাচ্ছে। ইঞ্জিন ব্রেকই খালি করতে হচ্ছে এখানে, মানে আপনার থ্রোটল দেওয়াই লাগতেছে না, জাস্ট গাড়ি এমনিতেই অনেক বেশি স্পিড গেইন করতেছে। ওকে, এখন পর্যন্ত মাত্র 100 কিলোমিটার রাইড আমরা কমপ্লিট করছি। আমাদের আসলে আরও অনেক অনেক রাইড করতে হবে আজকে। অনেকটা নিচে চলে আসছি আর আরও নিচে যাচ্ছি। কি পরিমাণ উঁচায় আমরা ছিলাম, সেই আধা ঘন্টা ধরে 60-70 স্পিডে রাইড করতেছি, মানে থ্রোটল ছাড়া একাই চলতেছে গাড়ি, একাই চলতেছে। প্রায় 17,000 ফিট ওপরে বাবুসার টপ। দেখেন প্রায় সমতলে আমরা চলেই আসছি। পাহাড়ের সমতলের মধ্যেও ডিফারেন্স আছে। ও, যেটা বলার জন্য আসছি মূলত, প্রচণ্ড গরম লাগতেছে, এবার জ্যাকেটটা খুলতে হবে। আর হালকা একটু ঘুমও আসতেছে। সকালের নাস্তা তো হালকা পাতলা করছি, হালকা পাতলা বলতে ওই রুটি খাইছি। এখন হচ্ছে আর একটু নাস্তা করে নিতে হবে। একটা রেস্টুরেন্ট পাইছি, দেখি এখানে খাবার দাবার কি আছে আসলে। ও মাই গড, তো পুরো বাইকটা একদম অবস্থা খারাপ হয়ে যাবে এখানে রাখলে। যেখানে খানা পিনা করার জন্য থামছিলাম ওখানে খাইতে পারি নাই, কারণ এত রাশ, বাপরে বাপ, অনেক লোকজন চলে আসছে, অর্ডার দিবে। আমার আসলে এত সময় নাই, ইনস্ট্যান্ট রেডি আছে এরকম জায়গা খুঁজতেছি আমি। আর জায়গাটা দেখেন, আমরা মনে হয় সবুজ খুব সম্ভবত ছেড়ে দিচ্ছি এখনই। একটু একটু সবুজ এখনও নিচে দেখতে পাবেন হয়তো কিছুক্ষণ, যখন কোনো ভিলেজে ঢুকবেন তখন। আর এখানে ভাই এত গরম, লিটারেলি প্রচণ্ড পরিমাণে গরম। এখন হচ্ছে এতক্ষণ ফেসে হচ্ছে ঠান্ডা হাওয়া লাগতেছিল, এখন লাগতেছে গরম হাওয়া, একদম মানে বিষাক্ত গরম হাওয়া, দুবাইয়ের মতো কাইন্ড অফ। 45 ডিগ্রি, এটা ঠিকই শুনছি আর কি, যে 45 ডিগ্রি। ও মাই গড, ও মাই গড। এ তো মরুভূমি, তো মরুভূমিতে এই অবস্থায় হয় আর কি। खाने में क्या है? खाने में जो तुमने पसंद किया वही मिलेगा। क्या क्या है? तुम बताओ क्या। रोटी के साथ রুটি। সো এখানে একটা কমন মজার জিনিস আছে, যেটা হচ্ছে এই যে একটা করে খাট থাকে, আবার সিঙ্গেল করেও খাট থাকে। আগেরটা যেটা গেছিলাম ওটাতে সিঙ্গেল করে খাট ছিল, এখানে আপনি চাইলে অনেকক্ষণ রেস্ট করতে পারবেন, ঘুমায়ও নিতে পারবেন একটু। এটা ভালো লাগছে, ইন্ডিয়াতেও এই সিস্টেমটা আছে। আর এখানে খাবার অর্ডার করার পরে হচ্ছে আপনার তৈরি করে দেয়, রেডি থাকে না। তো এই জন্য এখন রেডি করে দিচ্ছে, অ্যান্ড রেডি হয়ে গেলেই আমরা খেয়ে নিব একদম গরম গরম, কোনো সমস্যা হবে না। আর বাইকটা আসলে ছায়াতেই রাখছি, নাহলে সমস্যা হবে। আর দেখেন কি ভিউ, এই ভিউ দেখতে দেখতে এখানে বসে বসে খাওয়া দাওয়া করবো। আবার পাশে এই যে ঝিরিও আছে, অনেক কিছু আছে। আর ওই যে যে জিনিসগুলো দেখা যাচ্ছে, ওই মানে অনেকটা ইন্দোনেশিয়ার মতো ফিল দিচ্ছে, ওই চাষবাস করে না ইন্দোনেশিয়াতে, ওইভাবে আর কি। तुम मेरी बात समझाओ क्या? किधर से हूँ मैं, बताओ। कहाँ से है भाईजान? हाँ बताओ। कहाँ से? बांग्लादेश। बांग्लादेश। Yes. जिंदाबाद जिंदाबाद। हमारा वालिद साहब भी बंगाल गया है साल के लिए, ओके ओके ओके। बंगाल जाके आया है। हाँ हाँ। और किधर किधर से वापस आए? कराची, कराची से इस्लामाबाद, इस्लामाबाद से इधर स्कार्दू कर लूँगा, चाइना बॉर्डर कर लूँगा, अभी यही है। चाइना बॉर्डर तक जा रहा है ना? हाँ, हाँ, हाँ। जिंदाबाद जिंदाबाद बांग्लादेश ठीक है। वाला भाई, वेलकम। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা, আমাদের খাবারে যেটা নিছি সেটা হচ্ছে, আপনারা তো শুনছেনই অর্ডার করার সময়, যে রুটি, চনা ডাল, তার সাথে হচ্ছে অমলেট নিয়ে নিছি। ওকে, সো রুটি যেটা নিছি এটা মোটামুটি একটু শক্ত, বাট আটার রুটি, সমস্যা নেই। আর চনা ডাল যেটা এখানে মোটামুটি বিখ্যাত চলতেছে, খেয়ে দেখি কেমন টেস্ট। টমেটো দিয়ে ডালটা বেশ মজা লাগতেছে, খেয়ে নিব। ভারী খাবার খাইতে চাই না দেখে, এখন তো রুটি দেখতেছে একটা নিলেই হয়তো, দুইটা অনেক বড় হয়ে গেছে। খানা পিনা শেষ, তবে টাকা একটু বেশি নিয়ে ফেলছে, দামাদামি করি নাই আগে বা শুনি নাই, জাস্ট বলছি খাবার দিয়ে দিতে। দুইটা রুটি, ডাল আর ডিম 750 রুপি রাখছে, যেটা আসলে একটু বেশি। বাংলা টাকায় কনভার্ট করলে হয়তো অনেক কম, বাট এই কয়টা আইটেমের জন্য বা এগুলোর জন্য আসলে এত বেশি প্রাইস হবে না। ডালটা 300 টাকা দেখছিলাম আগের রেস্টুরেন্টে মেনু ছিল। রুটি দুইটা ধরলাম 100 করে, 3 আর 2 5। আচ্ছা হইল, ঠিক আছে, আফসোস নাই।
পাকিস্তানে আবার সব সব যে একদম পীর তা কিন্তু না, স্ক্যামও হইতে পারে আপনার সাথে, তাই সাবধান থাকবেন। আর গরম প্রচণ্ড, বাট এখানে শুনলাম সামনে গেলে আরও গরম, মানে একদম নিচে যখন চলে যাব তখন আরও বেশি গরম। যাই হোক, চলেন দেখি এগিয়ে যায়। টাইম 3:15 বেজে গেছে। ভাবছিলাম যে 10-15 মিনিটে খাই নিব, কিন্তু খাইতে খাইতে আধা ঘন্টা টাইম অতিক্রম হয়েই গেছে। জাগলোট 80, গিলগিট 135, স্কারদু 271, হুঞ্জা 210। তো আমার টার্গেট হচ্ছে হুঞ্জা, বাট হুঞ্জা কি যেতে পারবো? 210 কিলোমিটার। এখন বাজে হচ্ছে 3:35, 3:35 বাজে, 210 কিলোমিটার, 50 ঘন্টায় যদি 50 করে ধরি তাহলে 210 যাইতে লাগবে 4 ঘন্টা, 4.5 ঘন্টা, 5 ঘন্টা। না, মনে হয় না হবে। তারপরও আমরা লেটস সি কোন পর্যন্ত যাইতে পারি। কিন্তু অ্যান্ড ফাইনালি আমরা এখন কারাকোরাম হাইওয়েতে রাইড শুরু করলাম, যেটা আসলে আমি বুঝতেও পারি নাই কখন আমি কারাকোরাম হাইওয়েতে ঢুকে গেছি। পৃথিবীর বুকে ভয়ঙ্কর হাইওয়ের মধ্যে এটা একটা। গিলগিটে তো অনেক গরম ভাই, এই গরমের মধ্যে কি পারবো? ও ভাই, কথা বলতে বলতে এটা কই চলে আসলাম আমি। হোয়াট এ নাইস ভিউ ম্যান, সেই সেই সেই। এখানে যে পাহাড় কেটে রাস্তা বানানো হয়েছে তাই এগুলো দেখলেই বোঝা যায়। আর একটা জিনিস দেখেন, আপনাদের দেখাই, এটা কত বড় একটা পাহাড়। ও ভাই দেখেন ওই উপরে, ও মাই গড, এত উপরে দেখতে গেলে আবার আমি রাস্তা না দেখে নিচে পড়ে যাইতে পারি, সাবধানে যাইতে হবে ভাই। আচ্ছা, এখানে একটু দাঁড়ায় একটা ড্রোন শট নিতেই হবে, এছাড়া কোনো গতি নেই। এটা এত সুন্দর জায়গাটা ভাই, অসম্ভব অসম্ভব। তবে একটা জিনিস ভাই, এরকম জায়গায় গেছি আগে, বাট এরকম ফিল পাই নাই। একটু খারাপ ফিলের কথা বলি, সবসময় তো ভালো বললে হবে না। খারাপ ফিলটা হচ্ছে ভাই, এত সুন্দর সুন্দর জায়গায় গেছি, এরকম জায়গায় অনেকবার গেছি, বাট এত গরম এরকম জায়গার মতো আর কোনো জায়গায় পাই নাই ভাই। এইটা আনবিলিভেবল গরম। ঠিক আছে, চোখের শান্তি দিয়ে গরমের ব্যাপারটা মিটাইতে হবে। আর পানি নিয়ে রাখছি, একটু পরপর পানি খাইতে হবে সুস্থ থাকার জন্য। আর ভাবছিলাম যে বাইকে সমস্যা নাকি, এখন 80-90 ইজিলি চলতেছে, কোনো সমস্যা নাই। ওই হাই অ্যালটিটিউডে গেলে ওর আর মাথা ঠিক থাকে না, শ্বাসকষ্ট শুরু হয়ে যায় আর কি। ও মাই গড, ये কি রাস্তা! হ্যাঁ, চলো বাইক এবার 100, হ্যাঁ 110। বাহ 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 বাহ, এই বাইকে আমি 110 তুলে ফেলছি। ও মাই গড, এত সুন্দর রাস্তা ভাই, সেই 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 সেই। অনেক দূর পর্যন্ত মনে হচ্ছে এই সোজা রাস্তাটা, পুরা ফিল লাইক লাদাখ, আর কিছুই না, একদমই সেম টু সেম। মানে এখান থেকে যদি আপনারা সার্চ করেন যে বাবুসার টপ আমি অতিক্রম করলাম, তারপরে এই যে গিলগিট, তারপরে হচ্ছে স্কারদু, এগুলো সব হচ্ছে লাদাখের ঠিক সাইডেই। মানে বর্ডার দিয়ে জায়গা আলাদা করে দিলেও
আপনার প্লেস তো আর কেউ পরিবর্তন করতে পারবে না, সেম টু সেম প্লেস ইন্ডিয়াতেও আছে, পাকিস্তানেও আছে, এটা আমি রিয়েলাইজ করলাম আর কি। ও ভাই এত বড় বড় পাহাড় ভাই, চিন্তা করেন যে ও মাই গড চারিদিকে পাহাড় চারিদিকে। আর এই যে ঝিরিটা বা নদীটা, যেটা নদী অ্যাকচুয়ালি এটা, এই নদীটা সিন নদী মেবি, নামটা ভুলে গেলাম, যাই হোক এই নদীটা আসছে হচ্ছে ইন্ডিয়ার পানিগুলো আসছে এখান থেকে, এই পানিটা চলে গেছে সরাসরি করাচি, তারপরে ওইখান থেকে আরও সমুদ্রতে চলে গেছে আর কি। এখন আবার অফ রোডিং শুরু হয়ে গেছে, তবে এই ধরনের রোডে অফ রোডিং পাওয়াটা খুবই সিম্পল। এমন যদি হয়তো ভোরবেলার দিকে এই রাস্তাটা অতিক্রম করতেছি তাহলে কিন্তু এই সমস্যা কোনোটাই কিছুই হইতো না। এখন এত গরম যে পড়বে এটা আসলে কারোরই জানাও ছিল না, হঠাৎ করে এই গরমটা পড়ছে আসলে। আর এই ওয়েদারে এটা এরকম হয়, আমার মূলত এই ওয়েদারে আসার কথা ছিল না, কিন্তু ওই যে আপনারা যারা ফার্স্ট থেকে ব্লগ দেখতেছেন তারা তো জানেনই আসলে সব চড়াই উতরাই পেরিয়ে এইখানে আসতে হয়েছে। ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ, ইরান যুদ্ধ, সব কিছু মিলিয়ে আর কি, ভিসা জটিলতা, অনেক কিছু মিলিয়ে এই টাইমে আসতে হচ্ছে। জানি এই ব্লগে অনেকে কমেন্ট করবেন তাহলে আপনি এই টাইমে গেছেন কেন, ওই টাইমে গেছেন কেন, জাস্ট তাদের জন্য রিপ্লাইটা দিয়ে দেওয়া, কারণ যারা এই পর্যন্ত ভিডিওটা দেখবে তারা যেন তাদের কমেন্টের রিপ্লাইটা দিয়ে দেয়। সবাই ফুল ভিডিও না দেখেই অনেক রকম কমেন্ট করে ফেলে। আসলে আমার মতে আপনার কমেন্ট করা উচিত তখন যখন আপনি ফুল ভিডিওটা দেখে ফেলছেন, কারণ একটা ইনফরমেশন সামনে, একটা ইনফরমেশন পিছনে কিন্তু থাকতেই পারে একটা ভিডিওর, বোঝানোর স্বার্থে বা সিকোয়েন্সের স্বার্থে বা সাজানোর জন্য, যেটার জন্যই হোক। দেখেন একটা ভয় পাওয়ার মতো জিনিস দেখাচ্ছি, ভয় পায়েন না। হ্যাঁ, সমুদ্রের ঢেউ মাঝে মাঝে যেরকম উত্তাল হয়ে যায়, ওই জায়গাটার পাথরের কাছে গিয়ে পানিগুলো ওইভাবে বাধাপ্রাপ্ত হয়ে পুরো উত্তাল হয়ে গেছে। দেখার অনেক কিছু আছে। যাই হোক, আস্তে আস্তে মানে মনে হচ্ছে যে অভ্যাস হয়ে গেছে, মানে গরমটা সহ্য হয়ে গেছে এরকম আর কি। বাইকের টায়ারের কি অবস্থা আল্লাহ ভালো জানে, এই গরমে টায়ার সারভাইভ করতেছে কিভাবে, যে সুন্দর ভাই। তবে এটা বলতে হবে একদম রিমোট এরিয়ার মতো সুন্দর, আর রাস্তাও অনেক সুন্দর। জাস্ট কিছু কিছু জায়গায় অনেক ভাঙা, ওই যে ওই এরিয়াটুকু খালি ওটা 10 মিনিট মতন ছিল, দ্যাটস ইট। তারপরে আবার সব এরকমই, রাস্তা মোটামুটি ভালো, খারাপ বলবো না। তবে ওই গরমের মধ্যে ওই রাস্তায় যাওয়ার পরে আর মাথায় কাজ করতেছিল না যে এটা কোথায় আসলাম। সো আমরা জাংশন অফ ওয়ার্ল্ড 3 হাইয়েস্ট, 3টা পর্বত একসাথে দেখা যায় এখানে, নাঙ্গা পর্বত, তারপরে হচ্ছে এভারেস্ট, আর হচ্ছে হিমালয়ান। এই 3টাই এই ভিউ পয়েন্ট থেকে দেখা যায়। তাই এইটাকে 3টা 3 দিকে না, কই पर्वत कौन सा वाला भाई, ये वाला कौन सा वाला, ये व्यू पॉइंट कौन सा? ঠিক আছে, আমার আসলে এই ভিউ পয়েন্টে অত ইন্টারেস্ট নাই। চলো, এই একই রকম ভিউ তো অনেকক্ষণ আগে থেকেই দেখতেছিলাম, সবাই বলে আর কি খুব ভালো খুব ভালো। আসলে সবার ইন্টারেস্ট যে এক জায়গায় হবে এমন কোনো ব্যাপার নেই, আবার অনেকের কাছে এটাই ভালো লাগতে পারে। আমার কাছে ভালো লাগবে না বলে যে অন্যজনের কাছে ভালো লাগবে না এমন কিছু নাই। আমি আসলে রাস্তাটা এনজয় করি বেশি। সো চলেন আমরা রাস্তায় ঝাঁপায় পড়ি, আর চায়না বর্ডার যাওয়ার ইচ্ছা আর কি। গিলগিট 45, স্কারদু 169, খাপলু 274। আচ্ছা, তো গিলগিট যাব না স্কারদু যাব, এইটা নিয়ে একটু কনফিউশন আছে, রাইট? সো যেটা করি, এখানে একটু দাঁড়ায় ডিসিশন নেই আসলে যে কি করা উচিত এই মুহূর্তে আমার।
ডিসিশন নিয়ে নিয়েছি, গিলগিটির দিকে যাব, স্কারদুর দিকে যাব না। কারণ গিলগিটির দিকে গেলে অ্যাকচুয়ালি টার্গেট হচ্ছে হুঞ্জা 130 কিলোমিটার, হয়ে যাবে, একটু রাত হয়ে যাইতে পারে, সমস্যা নাই। 6:15 বাজে, তো হয়তো রাত 9টা বাজতে পারে, লেটস সি। আর একটা ব্যাপার হচ্ছে হুঞ্জা ভ্যালি অনেক পপুলার বিভিন্ন কারণে, সেটা ওখানে গিয়ে বলবো। হুঞ্জা ভ্যালির উপর দিয়ে 2বার আমাদের যাওয়া আসা করা হবে, একবার যাব একবার আসবো। ওই রাস্তাটাতে হচ্ছে চায়না বর্ডার, তো বর্ডারের রাস্তা তো একটাই হয়, ওটাতে যাব এবং আসবো, দুইটাই করব। আর হুঞ্জা ভ্যালির হচ্ছে কারিমাবাদ যাওয়ার ইচ্ছা আছে। যদি কারিমাবাদ আমরা পৌঁছে যেতে পারি তাহলে আমাদের আজকের টোটাল রাইডিং ডেস্টিনেশন হবে অলমোস্ট 360 থেকে 370 কিলোমিটার এই পাহাড়ি রাস্তায়, যেটা একটা টাফ জব আর কি। দেখি শেষ করতে পারি নাকি। আস্তে আস্তে আলো কমে যাচ্ছে, আলো থাকা অবস্থায় যদি আরও 70-80 কিলোমিটার রাইড করে নিতে পারি তাহলে আর অল্প, হয়তো আলো চলে যাওয়ার পরে 1 ঘন্টা মতন বা কিছুক্ষণ, দেখা যাক কী হয়, কিসে কী হয়। আপডেট তো দিতেই থাকবো, জাস্ট সাথেই থাকেন। সানরাইজারটা এই মুহূর্তে ব্লেজিং ভাই। যখনই কোনো মোড় ঘুরতেছি এবং দেখতেছি যে সূর্য একদম মানে চোখের দিকে তাকায় আছে, তখন কিন্তু অপোজিট সাইডের গাড়ি টাড়ি কিছু দেখা যায় না, এই যে হঠাৎ করে যখন আসে। বাট সানভাইজারটা থাকার কারণে এটা খুব ইজিলি করা পসিবল হচ্ছে, অ্যান্ড ভালো পুশ করতে পারতেছি, 70-80 রাখতে পারতেছি স্পিড। ওয়েলকাম গিলগিট। যাই হোক, এখানে আর ছবি নেওয়ার মতো আপাতত টাইম নাই। আমরা গিলগিটে আবার ব্যাক করব। এই গিলগিট পর্যন্ত একটা রাউন্ড ট্রিপ হবে চায়না বর্ডারের। তো আমরা কিছু দূর এগিয়ে যাচ্ছি, কারণ চায়না বর্ডারের ওখানে বেশ কিছু ব্যাপার স্যাপার আছে, ওইটা শেয়ার করবো আপনাদের সাথে নেক্সট ভিডিওতে, সমস্যা নেই। আলো এখনও বেশ কিছু দূর আছে। আমরা 6:46, মানে এখনও আধা ঘন্টা 45 মিনিট আছে, আর আমাদের কিলোমিটার বাকি আছে অলমোস্ট 90। এখন মনে হচ্ছে যদি আরেকটু আগে আসতাম তাহলে আসলে অনেক ভালো হইতো, কারণ এই রাস্তাটা দেখতেছি একদম স্পিডে চালানোর মতো রাস্তা, ইজিলি 70-80 ধরে রাখা যাচ্ছে। 2-1 জায়গায় বাদে, যেমন দেখেন এখানে টার্ন আছে হালকা পাতলা, তাও অলমোস্ট 60-70-তে ধরে রাখা যাচ্ছে, আর ম্যাক্সিমাম রাস্তায় সোজা দেখলাম। তো আলো আর সর্বোচ্চ 15 থেকে 20 মিনিট থাকতে পারে, ভাব দেখে মনে হচ্ছে। থাকার কথা আসলে 10 মিনিটও থাকতে পারে, 15-20 মিনিটও থাকতে পারে। আর আপনাদেরকে একটা জিনিস বলা হয় নাই, বা আমিও নিজেও বুঝতে পারি নাই, যে এটা হচ্ছে কারাকোরাম হাইওয়ে, যেখান থেকে আমরা ওই যে অনেক গরম বলতেছিলাম, ওখান থেকেই কারাকোরাম হাইওয়ে শুরু হয়েছে। অনেকে আবার কারাকোরাম হাইওয়েকে সিল্ক রুটের সাথে তুলনা করে, যেটা হচ্ছে পামির হাইওয়ে। তো এটা কিছুটা সম্পৃক্ত, বাট টোটালি না। সিল্ক রুটও হচ্ছে পাকিস্তানে আছে, তবে এখানে একটা ব্যাপার হচ্ছে, যদি কোনো ঝামেলা হয় যেমন টায়ার পাংচার, তাহলে একটু সাহায্য পেতে হয়তো দেরি হবে। কারণ প্রথমত হচ্ছে নেটওয়ার্ক কিছু জায়গায় থাকে, কিছু জায়গায় থাকে না। যে জায়গায় থাকে ওখানে হইলে তো এক কথা, সাহায্যের জন্য আবেদন করতে পারবো, বাট যেখানে নেটওয়ার্ক নাই ওখানে এই যে একদম এরকম ফাঁকা প্লাস নেটওয়ার্কও নাই, এটা হচ্ছে মেইন সমস্যা। তো আসলে আমি যে ট্যুরগুলো করি এগুলো মোটামুটি অনেক চ্যালেঞ্জিং ট্যুর করি, আলহামদুলিল্লাহ। তো এইগুলাই হচ্ছে আমার ইচ্ছা, রাস্তা এক্সপ্লোর করা, চ্যালেঞ্জিং ট্যুর করা, দ্যাটস ইট। এটা তো সবে শুরু। চায়না বর্ডার অনেক জোশ, আর পাকিস্তান এতক্ষণ যে ঘুরলাম, আপনাদের ভিডিও দেখাইলাম, অনেক জোশ আসলে, অনেক লং হচ্ছে। আর ভিডিও আপলোড হতে আমি জানি দেরি হচ্ছে, বাট আই হ্যাভ নাথিং টু ডু অ্যাকচুয়ালি। কোনো নেটওয়ার্কের মধ্যেই আমি প্রায় নাই, ধরেন এই যে যখন থেকে এই রাইডগুলো শুরু হয়েছে তখন থেকে। তো আমি ফাইল কোনোভাবেই কিছু করতে পারতেছি না, আবার পেন্ডিং আছে, আগেরগুলাও আপলোড দিতে পারতেছি না। তো সব মিলে এই হচ্ছে প্যারা। একদম শেষ টাইমের আলো চলতেছে, 7:35। আমরা আরও 55 কিলোমিটার দূরে আছি, ভাবছিলাম 40-এ আনতে পারবো। তো আজকে কত রকম ওয়েদারের মধ্যে দিয়ে যে গেলাম আমি, আপনারা তো দেখলেন।
তবে যেটার কারণে আফসোস করতেছিলাম, দেখেন রাস্তাগুলো একদম স্ট্রেট নিচে ছিল, অনেক দ্রুত এগিয়ে যেতে পারতাম। আলো কমে গেলে আর হয়তো এত দ্রুত এগিয়ে যেতে পারবো না, কারণ স্ট্রক লাইট নাই। জাস্ট এটার স্ট্রক লাইটে হয়তো 50 সর্বোচ্চ 60, এর বেশি যাওয়া যাবে না। এখন 80-তে রান করতেছে আর কি। ও মাই গড, আমি তো এতক্ষণ দেখি না এটা কি আমার সামনে, পাহাড় নাকি মেঘ আমি তো বুঝতেছি না সাদাটা। ও হো 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 হো, ক্যামেরায় দেখা যাচ্ছে আমি জানি না, একদম সাদা ভূতের মতো পাহাড় ভাই। ও মাই গড, এইটা আমরা কালকে দেখবো, সুন্দরভাবে দেখবো। আজকে হালকা পাতলা দেখে রাখেন, পিকচার আবি ভি বাকি হে মেরা দোস্ত। রাতের বেলা আর আপনাদের খুব একটা দেখাই নাই, তবে একেবারে না দেখাইলেই নয়। এখন টাইম হচ্ছে 8:34, 1 ঘন্টা হয়েছে, আলো নিভে গেছে অলমোস্ট, আর একটু পরেই নিভছে আর কি, 45 মিনিট হয়েছে। তো আমি অলমোস্ট পৌঁছে গেছি, আর 10 কিলোমিটার বাকি। এই 10 কিলোমিটার যাইতে ম্যাপে দেখাচ্ছে যে 20 মিনিট মতন লাগবে। এক্স্যাক্ট ডেস্টিনেশন যদি বলি তাহলে করিমাবাদে একটা হোটেল ফিক্স করছি, আমি করি নাই, আব্দুস সামার রাজপুত ভাই যে আমার সাথে আছে অলওয়েজ ট্যুরে। আমি আসলে একা নাই, সে অলওয়েজ আমার সাথে কানেক্টেড, লাইভ লোকেশনে দেখে আমি কোথায় যাচ্ছি, কোথায় আছি, রাস্তা কোথায় ভুল করলাম নাকি সেটাও দেখে। একটু আগে রাস্তা ভুল করছিলাম, সাথে সাথে কল দিয়ে বললো রাস্তা ভুল হয়েছে, পরে আবার ঠিক করলাম। তো মানে ওই যে রাজপুত ভাইয়ের সাথে করাচিতে দেখা হয়েছিল আর কি, আব্দুস সামার রাজপুত, আই হোপ আপনারা চিনতে পেরেছেন। সে প্রচণ্ড পরিমাণে হেল্প করতেছে আমাকে, অ্যান্ড এটা না করলে আসলে আমার জন্য একটু টাফ হতো ডিসিশন নেওয়া, কোথাও যাওয়া, কি করা, হোটেল এই যে ম্যানেজ করা রাতের বেলা। এখন যে হোটেল খোঁজা একটা প্যারা না, তো হোটেল ফিক্স আছে, জাস্ট হোটেলের লোকেশন দিয়ে দিব, ওখানে গিয়ে ব্যাস হোটেলে চলে যাব, শেষ, আর কোনো কাজ নাই। ঠিক আছে চলেন আজকে আর তাহলে রাতে কিছু না দেখাই। ও আর যে বাইকের লাইট কিন্তু বেশ ভালোই, বাইক যার কাছ থেকে নিয়েছি সে মোটামুটি সবই বন্দোবস্ত করে দিয়েছে। হোটেলে যাই দেখি হোটেলের কি অবস্থা। এখানকার হোটেল আর 2000-এ হবে না, এটা যেহেতু অনলাইন বুক করছি, আর একটু হালকা একটু পশ এরিয়া বলতে পারেন, বা বিজি এরিয়া, সিটি এরিয়া, এই কারণে 5000 রুপি পড়তেছে আর কি, যেটা সিম্পল আর কি, কিছু করার নেই। ফাইনালি পৌঁছে গেছি, অলমোস্ট 350 কিলোমিটার আজকে পুরো পাহাড়ি রাস্তা রাইড করছি। অ্যান্ড এখন টাইম হচ্ছে 9:15 পাকিস্তানি টাইম, অ্যান্ড বাংলাদেশ টাইম হচ্ছে 8:15। শুরু করছি ঠিক 9টায়, এখানে থামছিও ঠিক 9টায়, তার মানে 12 ঘন্টা রাইড করছি আমরা একটানা। খাওয়ার বিরতি বলতে তেমন কিছু নাই, ওই যে আধা ঘন্টা মতন দিছিলাম, এতটুকুই, এবারে পুরাটুকুই রাইড করছি। আর যে গরম ভাই, সব কিছু মিলে অবস্থা খারাপ। আর এখন হোটেলে যাওয়ার আগে, হোটেল তো ফিক্স করেই দিছে, তো হোটেলে যাওয়ার আগে একটা জায়গায় আসছি খাওয়ার জন্য। এখানে যেটা হয় আপনাকে রুটি খাইতে হবে, না হলে বিরিয়ানি খাইতে হবে। সো আমি রুটিটাকেই চয়েস করি বেশি। খাবারের মেনু হচ্ছে এটা হচ্ছে তন্দুরি টাইপ রুটি, এখানে সবচেয়ে পপুলার চনা, পালং শাকের সাথে চনা, এটা বেশ ভালো। আর এটার সাথে একটা রায়তা টাইপ কিছু একটা দিচ্ছে আর কি, যেটা টেস্ট হজম করার জন্য ভালো। এটা একটা টক মিষ্টি টাইপ ফ্লেভার আর কি। ঠিক আছে, খাওয়া দাওয়া করি, তারপরে আপনাদেরকে রুমে নিয়ে যাচ্ছি। অ্যান্ড ফাইনালি আমি আমার হোটেল রুমে চলে আসছি। অ্যান্ড বাইরে থেকে দেখেন এটা জাস্ট কত সুন্দর। অ্যান্ড যে ভ্যালিটাতে আসছি, এ ভ্যালি কা নাম কে হয়, তো হুঞ্জা ভ্যালিরই একটা ভ্যালি আর কি। তো এটা হচ্ছে আমার রুম, কত সুন্দর দেখেন, জাস্ট একাই থাকবো এই রুমটাতে। আপাতত আমার হেলমেটটা থাক। যাক, রুম একটু পরে তো নোংরা করে ফেলবো, তার আগে আপনাদের একটু দেখায় নিই। ওয়াশরুমটাও বেশ সুন্দর হবে আশা রাখতেছি। হ্যাঁ, 100% ওকে, একদম ক্লিন, গোসল করে নিতে পারবো। এরপরে যে ভিউটা ভাই এখান থেকে সকালবেলা দেখাবো আপনাদের, ওইটা আপনারা দেখেন। আপাতত ওই যে আলো জ্বলতেছে দূরে, ওটা দেখেই বুঝেন কীরকম ভিউ পাবেন, লাইক সিকিম। হোপসো, লেটস সি, আমি নিজেও জানি না, জাস্ট আন্তাজি বললাম। এখন জাস্ট এখানে ভাই অবস্থা খুবই খারাপ, মানে খুবই। 350 কিলোমিটার, জাস্ট যা তা না, 350 কিলোমিটার মানে 350 কিলোমিটারই আমি রাইড করছি, একটু এদিক ওদিক না। তাও পাহাড়ি রাস্তা 350 কিলোমিটার, আর সমতল রাস্তায় 500-550 কিলোমিটার একই, কোনো চেঞ্জেস নেই। যাই হোক, আমি আজকে আর কোনো কিছু আপনাদের দেখাবো না, কালকের জন্য জাস্ট লোভ দেখায় রাখলাম কালকের ভিউটা দেখতে। নেক্সট
ব্লগে কিন্তু অবশ্যই চলে আসবেন। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম। আচ্ছা, আর একটা জিনিস আপনাদেরকে দেখাইতে চাই, যেটা হচ্ছে চেরি গাছ। এটা আমি ফার্স্ট টাইম দেখতেছি অ্যান্ড আপনাদেরকেও দেখাইতে চাই। এই যে দেখেন চেরি ধরে আছে, আর এখন এই যে চেরি পাড়তেছে এখানে। এই যে চেরি সরাসরি গাছ থেকে পেড়ে নিচ্ছে। ঠিক আছে, কালকে আপনাদেরকে বাকি সব কিছু ডিটেলসও দেখাবো। আপাতত বাই।